মুর্শিদাবাদ ইতিহাস উৎসব আজকে দ্বিতীয় দিন, গতকালকে উদ্বোধন হয়েছে। অলরেডি মুর্শিদাবাদ ইতিহাস উৎসব এক নতুন ইতিহাস তৈরি করে ফেলেছে। মোটামুটি আজকে যা ঘটনা আপনারাই দেখতে পাচ্ছেন, ইতিহাসকে নিয়ে এই রকম জনজোয়ার উচ্ছ্বাস, বিশেষ করে নবীন প্রজন্মের মধ্যে এই ধরনের এক ধরনের উৎসাহ মুর্শিদাবাদ তো বটেই, সারা বাংলায় এর আগে কখনো দেখা যায়নি। আমরা এটা জোর দিয়ে বলছি, কারণ আমরা তথ্য প্রমাণ সামনে দিয়ে দেখাচ্ছি যে নবীন প্রজন্ম ইতিহাস বিমুখ নয়। তাদেরকে যদি ঠিকমতো পরিবেশন করা যায় ইতিহাসটাকে, তাহলে তার ফলাফলটা কী হতে পারে আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি। এবং দেখতে পাচ্ছি যে এখানে আমরা বিভিন্ন হেরিটেজ আলো লাগিয়েছি, এখানটায় ইতিহাসের দেশ স্টল প্যাভিলিয়ন করেছি, গ্লসি প্রেজেন্টেশন দিয়েছি, বিভিন্ন স্কুল কলেজ যে মডেল বানিয়েছে ঐতিহাসিক স্থাপত্যের, অসাধারণ তারা বানিয়েছে। এই যে প্রদর্শনী এবং উপরে মুদ্রার প্রদর্শনী হচ্ছে, যেটা প্রতি বছর হয়, এবং এবছর প্রচুর গোল্ড কয়েন এসছে, গুপ্ত যুগের শশাঙ্কের গোল্ড কয়েন। তো এই নিয়ে এই ইতিহাস উৎসব একদম অন্যরকম মাত্রা পেয়েছে। বাংলাকে আমরা বলছি জোর দিয়ে, বাংলাকে পথ দেখাচ্ছি আমরা। আগামী দিনে আমরা একটা জোর দিয়ে বলেছি সারা ভারতবর্ষকে পথ দেখাবো। একটা মফস্বলের জেলা কী করতে পারে, রাজ্য হেরিটেজ কমিশনের স্টল এসছে। এখনও বলবো মুর্শিদাবাদ তো বটে, পড়শি জেলা থেকেও অনেকে এসছে, বাইরের যারা জেলা থেকে এসছে, মুর্শিদাবাদের মানুষদেরও এখনও বলবো, বাইরের জেলায় যারা বলবো এখনও সময় আছে, আপনারা আসতে পারেন। প্রতিদিন 8টা অবধি, রাত্রি 8টা অবধি, 2টো থেকে রাত্রি 8টা অবধি চলছে। আগামীকাল শেষ দিন। আগামীকালও আপনারা অবশ্যই আসুন এবং বিরল যে সুযোগ ইতিহাস দর্শনের, সেই সুযোগ আপনারা গ্রহণ করুন। ইতিহাস উৎসব কিন্তু এক অন্য মাত্রায় যাচ্ছে, অষ্টম বর্ষে ইতিহাস উৎসব। আমাদের এখানে যে ডিসপ্লেটা করা হয়েছে ফ্রম এনসিয়েন্ট লাস্ট যেটা হয় বেসিক স্টার্ট ব্রিটিশ ইন্ডিয়া পর্যন্ত, সেটা স্টার্টিং सेंचुरी बीसी थे। जो 16টা महाजनपद काशी, बसल, अंग, मगध, बीजी, छेड़ी বিভিন্ন যে জনপদের কয়েন ছিল, যাকে পাঁচমার কয়েন বলা হয়। সে পাঁচমার কয়েন এখানে সব ডিসপ্লেতে আছে। এছাড়া কুষাণের কয়েন, গুপ্তার যে স্বর্ণ মুদ্রা যেটা বলা হয়, যে গেজটা পুরো স্বর্ণ মুদ্রা, সেখানে চন্দ্রগুপ্ত ফার্স্ট থেকে এই কয়েনটা পাওয়া যায়। এটা চন্দ্রগুপ্ত ফার্স্টের কয়েন, এটা প্রথম কয়েন বলা হয় গুপ্তা ডাইনেস্টি। তারপর সমুদ্রগুপ্ত, তারপর বিভিন্ন যেটা হচ্ছে চন্দ্রগুপ্ত। সমুদ্রগুপ্তের মধ্যে বিভিন্ন ভ্যারাইটি ছিল, এইটাকে বলা হয় আর্চেটি। যদি দেখেন বিভিন্ন যে মুদ্রা দেখা যাচ্ছে, যেটা রাজা রানী টাইপ, এটা হচ্ছে আপনার এটা হিস্ট্রি মধ্যে প্রায় দেখা যায় ওই কয়েনটা, যেটা হচ্ছে সমুদ্রগুপ্তের বীণা বাজাচ্ছে। সেটা হচ্ছে লায়ন্স রেট। বিভিন্ন যে আলাদা আলাদা যে রুলাররা যে বের করছে, ছাড়া যেমনি চন্দ্রগুপ্ত সেকেন্ডের পয়েন্ট, কুমারগুপ্ত ওয়ান, তারপরে স্কন্দগুপ্ত, লাস্ট যে রুলার গুপ্তা ডাইনেস্টি সেটা হচ্ছে বিষ্ণুগুপ্তের পয়েন্ট। তো আর্লি কয়েন যেটা চন্দ্রগুপ্ত ছিল, লাস্ট বিষ্ণুগুপ্ত, তার যদি দেখেন ইকোনমিক কন্ডিশন কীরকম ছিল রাজা, সেটা কয়েনে দেখা যায়। স্টার্টিংয়ে যে কয়েন আছে তার পিউরিটি একদম খুব ভালো, লাস্টের হতে হতে একদম পিউরিটিটাও কমে যাচ্ছে। এরপরে পোস্টগুলো আছে, এখানে স্পেশাল আমরা এখানকার যে ডিসপ্লে করেছি সেটা হচ্ছে রাজা শশাঙ্ক কয়েন। এটা খুবই ইন্টারেস্টিং কয়েন হচ্ছে রাজা শশাঙ্ক কয়েন। এটা আমাদের গৌড় এরিয়াতে যিনি শাসন করেছে ওনার কয়েনটা পাওয়া যায়। একদিকে শিবের ছবি থাকে, নন্দী বুলের উপরে শিব বসে থাকে, পেছন দিকে লক্ষ্মী গজলা শুরু থাকে, আর ব্রাহ্মী লিজেন্ডে লেখা থাকে সেই শশাঙ্ক। এই কয়েনটা ভালো দেখা যায়। এরপরে বিভিন্ন পোস্ট গুপ্তা, তারপরে আমাদের বেঙ্গল সুলতানের কয়েন ডিসপ্লেতে আছে বিভিন্ন রুলার ভাই। এর মধ্যে বেঙ্গল সুলতানের মধ্যে একটা স্পেশাল কয়েন যেটা ডিসপ্লেতে আছে, রাজা গণেশের যে কয়েন বলা হয় ধনুজ মর্দনী কয়েন, সেটা হচ্ছে বাংলা লিপি। মানে যদি বলা হয় বাংলা লিপিতে প্রথম কয়েন, সেটা হচ্ছে ধনুজ মর্দনী, সেটা ডিসপ্লেতে আছে। এটার মধ্যে লেখা থাকে শ্রী শ্রী ধনুজ মর্দন দেব। যে কয়েনটা আপনারা দেখতে পারেন এখানে কয়েনের মধ্যে ডিসপ্লেতে। তারপরে পার্টিকুলার যে মুর্শিদাবাদ টাকসার থেকে যে কয়েন সেটাও ডিসপ্লেতে আছে। মুর্শিদাবাদ টাকসারের লাস্ট যেটা হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। আপনার পরিচয়টা? আমি হচ্ছে রবিশঙ্কর শর্মা, সেক্রেটারি নিউজমেটিক সোসাইটি অফ ক্যালকাটা, কলকাতা মুদ্রা পরিষদের। ঠিক আছে, ধন্যবাদ। নমস্কার, আমরা মহারানী কাশেশ্বরী গার্লস হাই স্কুলের পক্ষ থেকে চার বাংলা মডেলটি আপনাদের সামনে তুলে ধরেছি। এই চার বাংলা মডেলটি তৈরি করেছিলেন রানী ভবানী। রানী ভবানী ছিলেন সেই সময়ের একটি মহিষী রানী। তিনি তার স্বামীর মৃত্যুর পর একা হাতেই তার পুরো জমিদারি চালিয়ে নিয়েছিলেন। রানী ভবানী পলাশী যুদ্ধের প্রায় 3 বছর পর এখানে আসেন এবং তার এই বড়নগর শহরটি প্রচন্ড পছন্দ হয়। তাই তিনি ভাবেন যে তারপরে তিনি তার বাকি জীবনটি এখানেই কাটাবেন। আমরা হয়তো অনেকেই জানি যে বড়নগরের যে গঙ্গা সেটি উত্তর দিকে বয়ে যায়, তার জন্য আমরা একে অনেকে বাংলার কাশীও বলি। তো এই যে মন্দিরটি, এটির
একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে এটি যে উত্তরের যে দক্ষিণমুখী মন্দিরটি সেটি টেরাকোটার কাজ রয়েছে এবং এটাতে সবথেকে সুন্দর এবং সবথেকে বেশি ভাস্কর্যের কাজ রয়েছে। পূর্বের মন্দিরটির প্রবেশপথের পাশে একটি শিবের ভাস্কর্যের কাজও রয়েছে। ভিতরে ঢুকে গেলে তুলসী স্থান রয়েছে। প্রতিটি মন্দিরেই 3টি করে শিবলিঙ্গ রয়েছে। আর উপরে যে ত্রিশূলগুলি রয়েছে, প্রথমে প্রতিটি মন্দিরেই 3টি করে ত্রিশূল ছিল, তবে বহুদিন ধরে ক্ষয়কার্যের ফলে এই ত্রিশূলগুলি আর 3টি করে নেই, এখন এই কটি রয়ে গেছে। রানীর 3 সন্তান ছিল, 2 পুত্র সন্তান এবং 1 কন্যা সন্তান। তবে দুর্ভাগ্যবশত তার 2 পুত্র সন্তান মারা যাওয়ার পর তিনি অনেক চিন্তায় পড়েন যে তার এই জমিদারি কে সামলাবে। তখন তিনি রামকৃষ্ণকে দত্তক নেন এবং রামকৃষ্ণই তার পরবর্তী সাম্রাজ্য সামলে নিয়ে যান। আমরা সবাই এই ছোট ছোট প্রচেষ্টায় আমাদের কাশেশ্বরীর তরফ থেকে চার বাংলা মন্দির আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আমরা ঐতিহ্যবাহী শহর লালবাগ সিটি উচ্চ বিদ্যালয় থেকে এসেছি। আমাদের শহরের মূল আকর্ষণ যেহেতু হাজারদুয়ারি, তাই আমরা হাজারদুয়ারি সহ সমগ্র অঞ্চলটি অর্থাৎ নিজামাত, ইমামবাড়া, মদিনা মসজিদ, হরিঘর অর্থাৎ সমগ্র কিলাটিলামা চতুর্দিকে আমরা আমাদের মডেলের মাধ্যমে তৈরি করার চেষ্টা করেছি। এই মডেলটি নির্মাণের ক্ষেত্রে আমরা মূলত ফোকাস করেছি ইকো ফ্রেন্ডলি ম্যাটেরিয়ালস বা পরিবেশ বান্ধব উপাদান ব্যবহারের দিকে। সেই কারণে যে সমস্ত উপাদান পরিবেশের ক্ষতি করে, যেমন থার্মোকল বা ওই সমস্ত জিনিস আমরা খুবই কম ব্যবহার করেছি এবং মূলত বর্জনের চেষ্টা করেছি। আমাদের সমগ্র মডেলটি প্রস্তুত করতে আমরা ব্যবহার করেছি কার্ডবোর্ড, পেন্সিল, রং, যেগুলি আমরা সাধারণত আমাদের স্কুলের কাজে ব্যবহার করে থাকি, সেগুলোকে আমরা আবার রিইউজ করেছি। আর এই সমস্ত সিংহ, মিনার, গম্বুজ এগুলি আমাদের স্কুলেরই নবম শ্রেণীর একজন ছাত্র রবীন্দ্র মণ্ডল, খুদে মৃৎশিল্পী, সে বানিয়েছে। তাছাড়া সমস্ত অঞ্চলটি আমরা নিজেরাই তৈরি করেছি। প্রথমে যদি হাজারদুয়ারি সম্পর্কে বলা যায়, তাহলে আমরা সকলেই জানি যে হাজারদুয়ারিটির নামকরণ হয়েছে হাজারটি দরজার কারণে, কিন্তু আমরা অনেকেই এটি জানি না যে হাজারটি দরজার মধ্যে 9টি দরজা আসল এবং বাকি 100টি দরজা নকল, মাটি দিয়ে তৈরি। হাজারদুয়ারির ঐতিহাসিক প্রেক্ষাপট সম্পর্কে বলা যায় যে 1829 খ্রিস্টাব্দে নবাব নাজিম হুমায়ুন যা হাজারদুয়ারি নির্মাণ কার্য শুরু করেন এবং 8 বছর পরে 1837 খ্রিস্টাব্দে নির্মাণ কার্য শেষ হয়। ব্রিটিশ স্থপতি কার্নার ডানকান ম্যাকলিনের তত্ত্বাবধানে হাজারদুয়ারি তৈরি হয়েছিল, তাই এটি ইন্দো ইউরোপীয় স্থাপত্য শিল্পের একটি অন্যতম উৎকৃষ্ট উদাহরণ। ভারতীয় শিল্পরীতির সঙ্গে পাশ্চাত্য শিল্পরীতির অনন্য সংমিশ্রণ ঘটে হাজারদুয়ারির ক্ষেত্রে। এটি একটি 3তলা বিল্ডিং, যেটি দৈর্ঘ্যে প্রায় 424 ফুট, চওড়ায় 200 ফুট এবং উচ্চতায় 80 ফুট। 3তলা বিল্ডিং এর নিচের তলায় আমরা দেখতে পাই অস্ত্রাগার, অফিস এবং রেকর্ড রুম। অস্ত্রাগারে প্রায় 2700-এরও বেশি অস্ত্র রয়েছে, যার মধ্যে অধিকাংশই পলাশি যুদ্ধে ব্যবহার করা হয়েছিল। তাছাড়াও মোহাম্মদী বেগ যে অস্ত্রটি দিয়ে বা যে ছুরিটি দিয়ে নবাব সিরাজদৌল্লাকে হত্যা করেছিলেন, সেই ছুরিটিও অস্ত্রাগারে রাখা হয়েছে। দ্বিতীয় তলায় আমরা দেখতে পাই আর্ট গ্যালারি এবং লাইব্রেরি। এই আর্ট গ্যালারিতে নবাব মুর্শিদ কুলি খাঁ সহ বিভিন্ন নবাবদের এবং ব্রিটিশদের বহু প্রতিকৃতি বা চিত্র আমরা দেখতে পাই। আর লাইব্রেরিতে বহু ঐতিহাসিক গ্রন্থ এবং মুখের সমাবেশ দেখা যাচ্ছে, এগুলো সংরক্ষিত অবস্থায় রাখা হয়েছে। 3 তলায় আমরা দেখতে পাই বেগম এবং নবাবের শয়নকক্ষ, সেটি জনসাধারণের জন্য সাধারণত বন্ধ অবস্থায় থাকে। হাজারদুয়ারির সম্মুখভাগে অবস্থিত 2টি সিংহ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রতীকবাদী। হাজারদুয়ারির বিপরীত দিকে আমরা অবস্থান লক্ষ্য করি নিজামাত, ইমামবাড়ার। এই ইমামবাড়াটি পুরাতন যুগে নবাব সিরাজদৌল্লা কর্তৃক নির্মিত ছিল এবং এটি কাঠ দিয়ে তৈরি করা হয়েছিল। কিন্তু 1846 খ্রিস্টাব্দে নবাব ফেরাদুন জার পুত্রের ক্ষীর কিনাই বা যেটিকে আমরা সাধারণত অন্নপ্রাশন অনুষ্ঠান করে থাকি, সেই অনুষ্ঠানে পুরনো ইমামবাড়াটি আতশবাজির আগুনে পুড়ে নষ্ট হয়েছে। তার পরবর্তীতে 1 বছরের মধ্যে নবাব ফেরাদুন জাহ তৎকালীন সময়ে প্রায় 7 লক্ষ টাকা খরচ করে ভারতের সর্ববৃহৎ ইমামবাড়াটি নির্মাণ করেন। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে হাজারদুয়ারিটি নির্মাণ করতে তৎকালীন সময় খরচ হয়েছে প্রায় 18 লক্ষ টাকা। হাজারদুয়ারি এবং ইমামবাড়ার মধ্যবর্তী অঞ্চলে সুবিশাল মাঠ রয়েছে, সেখানে আমরা অবস্থান লক্ষ্য করি একটি সুদৃশ্য সাদা মসজিদের। এই মসজিদটিকে বলা হয় মদিনা মসজিদ বা মদিনা। এটি হলো নবাব সিরাজদৌল্লা নির্মিত একমাত্র স্থাপত্য, যেটি বর্তমানে অক্ষত অবস্থায় রয়েছে। তাছাড়া তার নির্মিত সমস্ত স্থাপত্যই আজ ধ্বংসাবশেষে পরিণত হয়েছে। মসজিদে রয়েছে নবাব সিরাজদৌল্লা নিজে মাথায় করে সোনার ছুরিতে ইরাকের কারবালা থেকে মাটি বহন করে নিয়ে এসেছিলেন এবং সেই মাটি দিয়েই মসজিদের ভিত নির্মাণ করা হয়েছিল। কারণ বহু দরিদ্র মুসলিম সম্প্রদায়ের মানুষজন রয়েছেন যারা ইরাক ও ইরানে হজ করতে যেতে সমর্থ হন না অর্থের অভাবে। তাদেরই মনের বাসনা পূরণ করার উদ্দেশ্যে নবাব সিরাজদৌল্লা তার মাতা আমিনা বেগমের নির্দেশানুসারে এই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে আমি দেখতে পাই একটি তোপ, যে তোপটি বাচ্চাদের তোপ বলে পরিচিত। এই তোপটি 18 ফিট লম্বা এবং ওজন প্রায় 5757 কেজি। এই তোপটি একবার চালাতেই প্রায় 18 কেজি বারুদ লাগতো। এই তোপটিকে আনুমানিক 12 থেকে 14 শতকের মধ্যে তৈরি করা হয়েছিল এবং নবাব ফেরাদুন জার আমলে ইচ্ছাগঞ্জের কাছে গঙ্গা চর থেকে তোপটি উদ্ধার করা হয়। এই তোপটি সম্ভবত মুর্শিদাবাদে একবারই মাত্র ব্যবহার করা হয়েছিল এবং সেই বিভৎস আওয়াজে ও গর্ভবতী মহিলার গর্ভপাত ঘটে, সেই জন্য এই তোপটি বাচ্চাবলী তোপ নামে পরিচিত। মদিনা মসজিদ এবং বাচ্চাবলী তোপের বিপরীত দিকে রাস্তার অপর প্রান্তে রয়েছে ঘড়িঘর বা ক্লক টাওয়ার। এই তৎকালীন সময় সূর্যালোর সাহায্যে চলতো এবং সময় দেখার কাছে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে ঘড়িটি খারাপ হয়ে যাওয়ায় এটি অচল অবস্থায় রয়েছে। কেবলমাত্র দর্শনীয় স্থান হিসেবে এটি পরিবর্তিত। অনেকেই এটিকে লন্ডনের বিগ বেনের সঙ্গে তুলনা করে মুর্শিদাবাদের বিগ বেন বলে অভিহিত করে থাকে। ইমামবাড়ার সম্মুখভাগের প্রান্তরে আমরা দেখতে পাই একটি ঘোড়ার অবস্থান। সাধারণ এই ঘোড়াটির নাম হলো দুলদুল।
অনেকে আমরা এই ঘোড়াটি সম্পর্কে জানি না, কিন্তু এই ঘোড়াটি হলো হযরত মুহাম্মদের দৌহিত্র ইমাম হুসাইনের ঘোড়া। তিনি যখন কারবালার প্রান্তরে ইজিদ সম্প্রদায়ের মানুষজনের বিরুদ্ধে রক্তক্ষয়ী যুদ্ধে মারা যান, তখন এই ঘোড়াটি ছিল তার সঙ্গী। বর্তমানে স্বাভাবিকভাবে আসল ঘোড়াটির অস্তিত্ব না থাকলেও এই ঘোড়াটিকে তারই প্রতীক হিসেবে নিয়ম করে রাখা হয়েছে। আরবি মহরম মাসের প্রথম 10 দিন শিয়া মুসলিম সম্প্রদায়ের মানুষজন যখন মহরম নামক শোক উৎসব পালন করেন, তখন ইমামবাড়িটি 10 দিন খোলা থাকে এবং এই ঘোড়াটি তারা তাদের শোভাযাত্রা বা প্রসেশনে ব্যবহার করে থাকে। তাছাড়া সাধারণত প্রতি সপ্তাহে বৃহস্পতিবার ইমামবাড়া জনসাধারণের জন্য উন্মুক্ত থাকে। কেবলমাত্র ইসলাম সম্প্রদায়ের মানুষই নন, সকল ধর্মের মানুষই ইমামবাড়ায় প্রবেশ করে উপাসনা করতে পারে। বর্তমানে হাজারদুয়ারিটিকে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে এবং কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে এবং এটি একটি সংগ্রহশালা মিউজিয়ামে পরিণত হয়েছে। শুধুমাত্র মুর্শিদাবাদ, পশ্চিমবঙ্গ, ভারত নয়, এমনকি বহু বিদেশি পর্যটক হাজারদুয়ারি পরিভ্রমণ করতে আসে। তাই এই হাজারদুয়ারি শুধুমাত্র ভারতের ঐতিহ্যের দিক থেকে নয়, মুর্শিদাবাদের ঐতিহাসিক স্থাপত্য নিদর্শনের দিক থেকে নয়, মুর্শিদাবাদের অর্থনীতি এবং পর্যটন শিল্পকেও এটি অনেকাংশে সমৃদ্ধ করে তুলেছে। কারণ হাজারদুয়ারি সংশ্লিষ্ট অঞ্চলে বহু দোকানদার, টাঙাওয়ালা তাদের সমগ্র জীবিকা নির্বাহ হয় হাজারদুয়ারি অঞ্চলকে কেন্দ্র করে। সর্বশেষ এই কথায় বলা যায় যে ভাগীরথী তীরে অবস্থিত এই ঐতিহাসিক স্থাপত্যটি তাই শুধুমাত্র মুর্শিদাবাদ বা পশ্চিমবঙ্গ নয়, আমাদের সমগ্র ভারত তথা ভারতবর্ষের কাছে এক গর্ব এবং ঐতিহ্যের বিষয়।